ওয়েলকাম টু স্টাডি আড্ডা। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব আলো, লাইট যেটাকে বলি। এই লাইট টপিক থেকে কিন্তু প্রশ্ন আসে, সেটা যারা রেলের পরীক্ষা বিশেষ করে দিয়েছো, এসএসসি পরীক্ষা যারা বিশেষ করে দিচ্ছ, সেন্ট্রালের এসএসসি, তারা তো নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে বিজ্ঞান কতটা গুরুত্বপূর্ণ এই আমাদের রেলওয়ে সেন্ট্রালের পরীক্ষার ক্ষেত্রে। তো বেশি কথা বলবো না, আজকে আলো একদম আলোর মতো করে পরিষ্কার করে দেবো। আলো যেমন পরিষ্কার করে, আলো পুরো আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন কোন জিনিসটা ভালো লাগছে, তাহলে পরে আরও নতুন কিছু আনবো। আচ্ছা, আলো কি? এই যে যদি এটা আলো হয়, এটা টর্চ লাইট আমি বলছি, যদিও টর্চের মতো মনে হয় যেটা আলো দেয়। এটা হচ্ছে এই যে আলোটা মারছে, এরকমভাবে তো আলো মারি নাকি, সেটাই হচ্ছে, এটা হচ্ছে আলো। ঠিক আছে, আলো এক ধরনের শক্তি যা বাহ্যিক কারণ, যা চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি যোগায়, যা ইন্দ্রিয় কার্য বলতে পারি একটি। আচ্ছা, এটা একটা প্রশ্ন আছে, আলো কী তরঙ্গ? আলো তির্যক তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ যা মানুষ দেখতে পাবে। তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে। যে বস্তু নিজে আলো বিকিরণ করতে পারে, অর্থাৎ যার নিজস্ব আলো আছে তাকে স্বপ্রভ বস্তু বলি। যার নিজস্ব আলো আছে সেগুলো হচ্ছে স্বপ্রভ বস্তু, স্বপ্রভ বস্তু। আর যার নিজস্ব আলো নেই তাহলে সেগুলোকে কী বলবো? দীপ্তমান কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত আলোকিত হয়, সেগুলো হচ্ছে অপ্রভ বা নিষ্প্রভ বস্তু। তাহলে কি সূর্য, নক্ষত্র, বৈদ্যুতিক বাল্ব, এগুলো তো নিজস্ব আলো আছে। সেগুলো যেগুলো নিজস্ব আলো নেই, মানে টেবিল, চেয়ার, বাড়ি ঘর, চাঁদ, গ্রহগুলো সব হচ্ছে নিষ্প্রভ উদাহরণ। নেক্সট, স্বচ্ছ মাধ্যম কাকে বলে? যেসব মাধ্যমের মধ্য দিয়ে আলো সহজে চলাচল করতে পারে তাকে বলে স্বচ্ছ। বলে না স্বচ্ছ দেখতে পাচ্ছি আমি, সেই স্বচ্ছ মানে যার মধ্যে দিয়ে আমি স্বচ্ছ দেখতে পারি, জিনিসটাও আলোটাও তো যাবে, সেটাই স্বচ্ছ মাধ্যম। জল, কাঁচ, বায়ু। অস্বচ্ছ মাধ্যম যেসব মাধ্যমের মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে না তাকে অস্বচ্ছ মাধ্যম বলে। বুঝিয়ে দিচ্ছি আমি। ধরুন আপনি এখানে দাঁড়িয়ে আছেন, ঠিক আছে, তো এইখানে একটা কাঁচ আছে, এখানে আলো, এখানে কাঁচ আছে, এইখানে দেখা যাচ্ছে সূর্যের পেছনে দিনের বেলায় এখানে দাঁড়িয়ে আছে, এখানে কেউ একজন দাঁড়িয়ে আছে, তুমি তো দেখতে পাবে, তাকে দেখতে পাবে। কেন? আলোটা ভেদ করছে, কাঁচের মধ্যে দিয়ে ভেদ করছে, আলোর জন্যই তো আমরা দেখতে পাই। তো আলোটা এখান থেকে সূর্য আলোটা পড়ছে, কাঁচের মধ্যে দিয়ে ভেদ করছে, তাই আমি দেখতে পাচ্ছি। কিন্তু যদি এখানে একটা লোহার পাটাতন বা কাঠ রাখা থাকতো তাহলে কি আমি এটা দেখতে পেতাম না। কারণ কেন? ওর মধ্যে দিয়ে আলো যেতে পারবে না। নেক্সট, ঈষৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলে? ঈষৎ স্বচ্ছ মাধ্যম হচ্ছে যেসব মাধ্যমের মধ্য দিয়ে আলো আংশিকভাবে চলাচল করতে পারে তাকে ঈষৎ স্বচ্ছ মাধ্যম। ঘষা কাঁচ, যেমন কাঁচ ঘষে গেলে যখন আমরা চশমা পরি, সাপোজ চশমা পরি, চোখই তো আমাদেরকে দেখতে সাহায্য করে, চোখের সাহায্যে আলো এসে যখন পড়ে তখন আমরা দেখতে পাই, এটা হচ্ছে কথা। তো যখন আমরা দেখতে পাই, ঘষা কাঁচে আমরা কি দেখতে পাই না, সেরকম এটা হচ্ছে ঈষৎ স্বচ্ছ মাধ্যম। নেক্সট, সমসত্ব মাধ্যম যেসব মাধ্যমের মধ্য দিয়ে আলো সরলরেখা বরাবর সব দিকে সমান বেগে চলতে পারে তাকে সমসত্ব মাধ্যম। জল, বায়ু, মানে যেটা দিয়ে যাবে সেটা মানে সোজাভাবে যাবে, সরলরেখা বরাবর যাবে, ঠিক আছে, সেটা বুঝিয়েছে। যে মাধ্যমের মধ্য দিয়ে আলো সরলরেখা বরাবর যেতে পারে না, আলোর বেগও সমান থাকে না, সেগুলোকে বলছে মানে যেগুলো এই অভ্র, কোয়ার্টার, এগুলো হচ্ছে সব অসমসত্ব মাধ্যম। এগুলো চলে আসে আলোক রশ্মি। আলো তো সরলরেখায় চলে, আলোর চলার পথকে তীর চিহ্ন যুক্ত করে যে কাল্পনিক সরলরেখা দিয়ে বোঝানো হয় তাকে আলোক রশ্মি বলে, সেটা হচ্ছে আলোক রশ্মি। একসঙ্গে আলোক রশ্মি গুচ্ছকে বলা হচ্ছে আলোক রশ্মিকে বলা হচ্ছে আলোক রশ্মি গুচ্ছ। অনেকটা, এই একটা আলো এলো, এই একটা আলো এলো, এই একটা আলো এলো, এই একটা আলো, উৎস একই কিন্তু অনেকগুলো আলো এলো, সেগুলোকে বলছে আলোক রশ্মি গুচ্ছ। আলোক রশ্মি গুচ্ছের ভাগ আছে অপসারী, অভিসারী, অপসারী, সমান্তরাল। এই সমান্তরাল, অভিসারী, অপসারী। সমান্তরাল রশ্মিগুচ্ছ কিনা যেগুলো সমান্তরালে থাকে, যেগুলো পরস্পরের সমান্তরালে থাকে। তো সমান্তরালে কীরকম থাকে দেখিয়ে দিই, যদি এইটা এরম থাকে, মানে প্রায় গ্যাপগুলো সমান, যদিও সমান্তরাল হচ্ছে এই যে এদের মধ্যে ডিফারেন্সটা প্রায় সমান, সেটাকে বলছে সমান্তরালে থাকছে, সেটাকে সমান্তরাল উৎস বলছে। এটা আলোর উৎস হবে, রসের উৎস নয়, আলোর উৎস। অভিসারী রশ্মিগুচ্ছ বলতে কী বোঝাচ্ছে না? বোঝাচ্ছে যেটাকে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। এই যে আলোগুলো এইদিকে আসছে, তীর চিহ্ন দিয়ে আসছে, এখান থেকে কেউ আলো ফেলছে, ধরুন এখান থেকে ফেলছে, এখানে সেই বিন্দুটাতে মিলিত হচ্ছে, সেটা বলছে অভিসারী। এবার অভিসারী রশ্মিগুচ্ছের বৈশিষ্ট্য কি না? একটি নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয়। এই রশ্মিগুচ্ছ সাধারণত উত্তল লেন্স বা অবতল দর্পণের মাধ্যমে তৈরি হয়। এটা নয়, আচ্ছা, উত্তল লেন্স ও অবতল দর্পণের মাধ্যমে তৈরি হয়, ঠিক আছে, যেখানে আলোক রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর একটা বিন্দুতে এসে পৌঁছায়। একটি ভিডিও বা স্থির ক্যামেরা যে রশ্মি গ্রহণ করে তা হলো অভিসারী রশ্মি। সিনেমা দেখার জন্য তারা সবাই একত্রিত হয়, আমরা সিনেমাটা দেখতে পাই, সিনেমা দেখার জন্য তারা একত্রিত হয়, বুঝতে পারলেন? নেক্সট, অপসারী রশ্মিগুচ্ছ এমন একটা রশ্মিগুচ্ছ যেখানে একটা বিন্দু থেকে বেরোচ্ছে, এই যে বিন্দু, এটা থেকে ধরুন বিন্দু এখান থেকে বেরিয়ে যাচ্ছে,
টর্চ যখন মারি কী হয়, চারিদিকে ছড়িয়ে পড়ে সেটা। জ্বলন্ত মোমবাতি থেকে নির্গত চারিদিকে উদাহরণ, যেখানে আলোক রশ্মিগুলো মোমবাতি থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে। এই রশ্মিগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, রশ্মিগুলোর মধ্যে একটা দূরত্ব বাড়ে। অপসারী রশ্মি উৎস একটা নির্দিষ্ট, যেখানে একটা জ্বলন্ত বা অস্প্রভ বস্তুর উৎস, যেখানে কী হচ্ছে যেমন একটা জ্বলন্ত মোমবাতি বা একটু অপ্রভ বস্তু। নেক্সট, আলোর প্রতিফলন। আচ্ছা, আলোর প্রতিফলন জিনিসটা কি? একটা প্রতিফলন জিনিসটা কি? আলোর প্রতিফলন কি জানতে হবে? আমি একটা অন্য জিনিস দিয়ে বোঝাচ্ছি। সাপোজ ছোটোবেলায় আমরা সবাই খেলতাম, তো বলটা যখন আমি ধরুন একটা পিং পং বল, যেটা ছোটো বল, যেটা 5 টাকা করে, আগে অনেক দাম ছিল 5 টাকা, সেই বলটা যখন আমি কোনো জায়গায় মারতাম, তো সেটা ডবকে আবার উপরে আসতো। ডব মানে আমরা কেউ চলতি কথা ডব বলতাম, তো ডবকে উপরে আসতো। ধর বলটা আমি মারলাম, এটা নিচে, বলটা আমি ডবকে আবার উপরে এরম চলে যেত। এবার এদিকে মারলাম ডবকে, এরকম উপরে চলে যেত। আলোও ঠিক সেরকম, আলোও ঠিক সেরকম কাজটাই করছে। কীরকম না, যে কোনো স্বচ্ছ বা সমসত্ব মাধ্যমের মধ্য দিয়ে কোনো মাধ্যমে আপাতিত হয়, তখন দুই মাধ্যমে বিভেদতল থেকে আপাতিত আলোকরশ্মির কিছু অংশ অভিমুখ পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। কীরকম, সাপোজ আলোকরশ্মি যদি এটা দিয়ে আসে, এটা আলোকরশ্মি এটা দিয়ে আসে, দিয়ে আবার এরকম ফিরে যাচ্ছে, এরকম প্রতিফলিত হয়ে যাচ্ছে, সেটাকে বলছে প্রতিফলন। আলোর কিছু অংশ অভিমুখ পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, মানে মাধ্যম এরম আছে। সাপোজ মাধ্যম এরম আছে, তো এইখানে আসছে, এখানে আসছে, এরম যাচ্ছে, তো মাধ্যমটা নয়, তো প্রথম মাধ্যমে ফিরে আসছে, এই এরকম করে এরকম চলে যাচ্ছে। তো এইখানে খেয়ে তো এরকম যাচ্ছে, সেখানে কোনো মাধ্যম সমসত্ব বা কোনো স্বচ্ছ মাধ্যম আছে, এরকম খেয়ে এরকম আছে। আমরা দেখেছি যে আয়নায় টর্চ মারলে আবার প্রতিফলিত হয়ে ফিরে আসে, সেটাই বলছে। এইখানে একটা বিভেদ তল থেকে আমি জিনিসটা বুঝিয়ে দিই, প্রতিফলনের জিনিসটা একটু যখন বলেছি। তো প্রতিফলনটা এরকম হয়, এরকম থাকে, এরকম, সরি এখানে একটা বিভেদ তল থাকে এরকম, অভিলম্ব যেটাকে বলে, বিভেদ তল নয়, সরি অভিলম্ব বলে এটাকে, আমার বলা একটু ভুল হচ্ছে, অভিলম্ব এটাকে। আচ্ছা, আমি এটাকে ছোটো করে নিই, তাহলে বোঝাতে পারবো। এইখানটায় দেখাচ্ছি, এটা হচ্ছে অভিলম্ব, এটাকে বলে অভিলম্ব। আমি এরম করেই করে দিচ্ছি, কারণ তাহলে সুবিধা হবে বুঝতে আপনাদের। অভিলম্ব, অভিলম্ব, এটা হচ্ছে এই যে এখান থেকে আপাতিত রশ্মি, আপাতন পড়ে গেল, আপাতিত রশ্মি, এটা বেরিয়ে গেল, প্রতিফলিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত, প্রতি বলে ছোটো করে দিচ্ছি আমি, এটা আপাতিত, আপাতিত রশ্মি। এইটা হচ্ছে পি কোণ, মানে প্রতিফলিত কোণ, প্রতিকোণ, এই কোণ প্রতিকোণ, আর এইটা হচ্ছে আপাতন কোণ। এটা হচ্ছে ব্যাপার। তো এটা মুছছি। নেক্সট, এবার বলছে নিয়মিত আলো দুটো প্রতিফলন হয়, নিয়মিত আর প্রতিফলিত। নিয়মিত প্রতিফলন কি? নিয়মিত মানে রোজ হবে এরম নয়, ঠিক আছে? নিয়মিত মানে অন্যরকম। কীরকম? সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ যখন কোনো মসৃণ প্রতিফলকে আপাতিত হয়, তখন ওই আলোকরশ্মিগুচ্ছ সমান্তরাল রশ্মিগুচ্ছ রূপেই প্রতিফলিত হবে, সেটাকে নিয়মিত প্রতিফলন বলবো। যেমন সমতল দর্পণ, মানে আমি মারছি যখন আলোকরশ্মিগুলো সমান্তরাল রূপে পড়বে, সাপোজ আবার একবার বুঝিয়ে দিই, আবার তার জন্য ছোটো করছি, তো বারবার ছোটো করার জন্য দুঃখিত। এরকম আলোকরশ্মিগুচ্ছগুলো পড়ছে, আমি এটা সমান্তরাল ধরে নিলাম, এরমভাবেই বেরিয়ে যাবে, ঠিক এরমভাবেই বেরিয়ে যাবে, মানে সমান্তরালই বেরোবে। যদিও এগুলো সমান্তরাল নয়, কিন্তু সমান্তরাল যেহেতু কনসেপ্টটা আমাদের কাছে আছে, তো বলো সমান্তরাল রূপেই বেরিয়ে যাবে, সেটা বলছে নিয়মিত প্রতিফলন। নেক্সট, কোথায় কোথায় নিয়মিত প্রতিফলন হয়? সমতল দর্পণ, মসৃণ ধাতব তল, স্থির জলের উপরিতল প্রভৃতি আলোর নিয়মিত প্রতিফলন ঘটায়। এবার সমান্তরাল রশ্মিগুচ্ছ যখন অমসৃণ প্রতিফলক তলে আপাতিত হচ্ছে, তখন ওই আলোকরশ্মিগুচ্ছ সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলিত না হয়ে বিক্ষিপ্ত আকারে চারিদিকে ছড়িয়ে পড়ছে। ভালো করে বুঝিয়ে দিচ্ছে এটা, যেমন ঘরের অমসৃণ দেওয়াল, বা আমি অ্যাজবেস্টার ধরছি, অ্যাজবেস্টার ধরছি, অ্যাজবেস্টারটা কেমন দেখতে হয়? অ্যাজবেস্টারটা এরকম দেখতে হয়, কিছুটা এরকম দেখতে হয়। এইটা দিয়ে একটা চলে যায়, এইটা দিয়ে একটা চলে যায়, এরকম একটা চলে যায়, এরকম একটা চলে যায়। সাপোজ আলোকরশ্মিগুলো এইখানে পড়লো, এইখানটা একটা খাঁজ থাকে, তো এইখানে বললো এরম চলে গেল। আবার যদি এটা এরম পড়ে, একে এরকম যাবে, এ তো এরম বেরিয়ে যাবে। আবার এই যদি এইখানে পড়ে, একে যাবে এরম বেরিয়ে যাবে। আবার একে এরম পড়লে এরম বেরিয়ে যাবে। তাহলে এগুলো কি সমান্তরাল হচ্ছে? সমান্তরাল হচ্ছে না, এটা পড়ছে সমান্তরালে, কিন্তু বেরিয়ে যাচ্ছে বিক্ষিপ্ত হবে, ছড়িয়ে ছিটিয়ে। বিক্ষিপ্ত মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে বলে না, তোরা বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়াচ্ছিস কেন, ছড়িয়ে ছিটিয়ে আছিস কেন, সেই কনসেপ্টই এখানে বলেছে।
নেক্সট, তো কোথায় কোথায় বিক্ষিপ্ত প্রতিফলন হয় সেটা একটু দেখে নেবেন। সিনেমার পর্দা সাদা হওয়ার দরুন আপতিত আলোর কোনো শোষিত হয় না বলে ছবির উজ্জ্বলতা বজায় থাকে। এখানে সিনেমার পর্দা কেন করা হয় একটু দেখে নেবেন। আলোর প্রতিফলনের সূত্র দুটো, এটা খুব দারুণ কনসেপ্ট। আলোর প্রতিফলনের সূত্র থেকে আসেই প্রশ্ন, প্রতিফলনের থেকে প্রশ্ন আসবে। আমি ছোটো করলাম কারণ হচ্ছে এখানটা বোঝাবো। আলোর প্রতিফলনের প্রথম সূত্র, আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে। আপাতিত রশ্মি প্রতিফলিত, আগে একটা আপাতিত রশ্মি করে দিই, অভিলম্ব করে দিই, এটা অভিলম্ব বলেছিলাম, প্রতিফলিত রশ্মি। তাহলে আপাতিত রশ্মিকে আমি এ দ্বারা ডিনোট করলাম। ডিনোট কিন্তু অন্য কিছু দিয়ে করা হয়। ডিনোট কী দিয়ে করা হয়, যেটা দিয়ে ডিনোট করা হয় সেটা আমরা পরে জানবো যে কী ধরে আমাকে ডিনোট করা হচ্ছে। নেক্সট, আর প্রতিফলিত রশ্মিকে আছে, আর প্রতিফলিত রশ্মিকে আমরা পি দ্বারা ডোনেট করলাম, পি দ্বারা প্রতিফলিতকে পি দ্বারা ডোনেট করলাম। যে আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দুতে প্রতিফলকের উপর, এই যে প্রতিফলক, এই যে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্বে সর্বদা একই সমতলে থাকে। এটা একই সমতলে নেই, সেটা এখানে বলেছে। এবার আপাতন কোণের মান আর প্রতিফলন কোণের মান সমান হয়, ঠিক ক্লিয়ার হলো না, বুঝিয়ে দিচ্ছি। আপাতন কোণের মান ও প্রতিফলন কোণের মান সমান হয়। আপাতন কোণ যদি এখানে কি বলেছি, আপাতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি। এখানে একটা সূত্র আছে, যে চ্যুতিকোণ কত ডিগ্রি চ্যুতিকোণে থাকবে সেটা বলে যায়, ঠিক আছে। নেক্সট, এই দেখিয়ে দিচ্ছি, ওই আপাতন কোণ, প্রতিফলন কোণ, আপাতিত রশ্মি, অবিলম্ব, প্রতিফলিত রশ্মি, দারুণভাবে দিয়েছে ছবিটা, দেখে নেবেন একটু। এখানে একটা ছবি দিয়েছি। নেক্সট, এবার একটা এই যে চ্যুতিকোণ বুঝিয়ে দিয়েছি। এই সূত্রটা মনে রাখতে হবে, 180 × 2i দ্বারা আমরা আপাতন কোণকে ডিনোট করব। একটি আলোক রশ্মি দর্পণের সঙ্গে 30 ডিগ্রি কোণে আপাতিত হয়। দর্পণের সঙ্গে 30 ডিগ্রি কোণে, দর্পণের সাথে 30 ডিগ্রি কোণ আপাতিত হচ্ছে। এই যে এইটার সঙ্গে 30 ডিগ্রি কোণ আপাতিত হচ্ছে, 30 ডিগ্রি, ঠিক আছে। তো আমি আপাতন কোণ কোনটাকে বলেছিলাম, আপাতন কোণ হচ্ছে এইটা, এটা তো রশ্মি পড়ছে, আপাতন কোণ হবে এটা। আবার প্রতিফলিত রশ্মি বেরিয়ে যাচ্ছে, এটা তার মানে প্রতিফলিত রশ্মি বেরিয়ে যাচ্ছে, এটা মানে এটা হচ্ছে রশ্মিটা বেরিয়ে যাচ্ছে, এটা কোণ নয়, কোণ হবে ভেতরেরটা। তাহলে আপাতিত রশ্মি এইটা তাহলে 30, এটা কত হবে 60। আবার এটা যত আপাতন কোণ আর প্রতিফলন কোণ বললাম সমান হয় একই সমতলে, তা এইটা যদি 60 হয় তাহলে এটা কত 60, 60 কত হবে 120, মিলল। নেক্সট, আপাতন কোণ 60 ডিগ্রি হলে বিচ্যুতি কোণ কত? বিচ্যুতি কোণের সূত্র কি বলেছে, 180 মাইনাস 2i, আই ফর আপাতন কোণ। তাহলে আই ফর যদি আপাতন কোণ হয় তাহলে আই ইন্টু 2 ইন্টু 160 মানে 120 হয়ে গেল। 2 ইন্টু 60, 160 বলা ভুল, 2 ইন্টু 60 120, 180 থেকে 120 বাদ দিলে 60 ডিগ্রি হবে। তার আগে বলে রাখি, বিচ্যুতি কোণকে আমরা এই চিহ্নটা দ্বারা চিহ্নিত করব। বিচ্যুতি কোণকে আমরা এই চিহ্নটা দ্বারা ডোনেট করব। কি চিহ্ন বলা হয় যদি প্রশ্ন করেন এটাকে, এই চিহ্নটাকে বলা হচ্ছে ডেল্টা, এটাকে বলা হচ্ছে ডেল্টা। নেক্সট, পদার্থ এবার আছে দর্পণ, আসবো দর্পণ, ঠিক আছে। এরপর আসবো আমরা দর্পণ, প্রতিসরণ দর্পণ সবই আসবো। যখন আলোকরশ্মি এক সমসত্ব, একটু অন্য কালি দিচ্ছি, আলোকরশ্মি এক সমসত্ব স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন আলোক ঘনত্বের জন্য কোনো স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে, তখন মাধ্যম দুটি বিভেদ তলের রশ্মির অভিমুখে যে পরিবর্তন ঘটে, সাপোজ, আবার বুঝিয়ে দিচ্ছি, আছি তো বুঝিয়ে দেবো। তার আগে বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, থ্যাংক ইউ। কী বলেছে সূত্রটা, যে ভিন্ন আলোক ঘনত্বের জন্য কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে, সাপোজ এইটা আমি যদি বলি, এখানে একটা মাধ্যম, আচ্ছা লঘু আর ঘন দিয়ে আমরা জানবো, তো আমি লঘু আর ঘন দিয়েই বলছি। তো ঘন আর লঘু, ঠিক আছে। তো প্রতিষ্ঠিত রশ্মি অভিলম্বের দিকে সরে যাবে, মানে সরে যায় বলতে কি পরিবর্তন হয়, বিভেদ তলের ক্ষেত্রে পরিবর্তন হয়। তো এইটা দিয়ে যদি পড়ে না, এইখানে যখন আসবে কিছু এরাম বেরিয়ে যাবে, এখান দিয়ে পড়লে কিছু এরাম বেরিয়ে আসবে, এইটাকে বলছে প্রতিসরণ। নেক্সট, এবার বলছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম। একটা লঘু মাধ্যমের উদাহরণ বায়ু, আর একটা ঘন মাধ্যমের উদাহরণ হচ্ছে কাঁচ, বায়ু আর কাঁচ।
তো যখন লঘু থেকে, লঘু অর্থাৎ বায়ু থেকে যখন কাছে আসছে অবিলম্বের দিকে সরে আসছে, এটা অবিলম্ব বলেছি, এটা অবিলম্ব, এর দিকে সরে আসছে, এই যে দিকে সরে আসছে। কিন্তু ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে যাচ্ছে তখন অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। নেক্সট, প্রতিসরণের সূত্র আছে, আপাতিত রশ্মি প্রতিশ্রুত রশ্মি একই। ওখানে আপাতন কোণ আমরা প্রতিফলনে কী দেখলাম, প্রতিফলনে দেখলাম যে প্রতিফলনের সূত্র আপাতিত রশ্মি প্রতি আপাতন বিন্দুতে প্রতিফলন করবো একই থাকে, এটাও সেম। আপাতন কোণ প্রতিফলন কোণটা সমান হবে, প্রায় সেমই সূত্র, দেখে নেবেন। এবার এখানে আপাতন কোণ ধ্রুবক থাকে। এবার এখানে সাইন আই আর সাইন আর, সাইন আই আর সাইন আর এটা মানে হচ্ছে প্রতিসারাঙ্ক সমান কে, কে মানে হচ্ছে ধ্রুবক। এই প্রতিসারাঙ্ককে আমরা মিউ দ্বারা ডিনোট করব, মিউ এরকম, এইটা দ্বারা ডিনোট করবো প্রতিসারাঙ্ক, ঠিক আছে, সাইন আই বাই সাইন আর। এই যে দেখিয়ে দিয়েছি মাধ্যম দুটো। এই যে জলের প্রতিসারাঙ্ক 1.33, এটা মুখস্থ রাখতে হবে, জলের প্রতিসারাঙ্ক। বা মিউ সমান, এটা মিউ সমান সি বাই ভি, এটাও করতে পারি। সি মানে হচ্ছে শূন্য মাধ্যমের আলোর বেগ, আর ভি মানে হচ্ছে ওই মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমের আলোর বেগ, আর ভি মানে হচ্ছে ওই মাধ্যমে আলোর বেগ। একটা অঙ্ক দিয়েছে, এটা মুছে দিচ্ছি, যে আলোকরশ্মি প্রতিফলক তল না থাকলে যে পথে যেত এবং প্রতিফলক থাকায় যে পথে যায়, এদের মধ্যবর্তী কোণকে চ্যুতিকোণ বলে। চ্যুতিকোণ যে বলছিলে যে সেটা, আলোকরশ্মি প্রতিফলক না থাকলে রশ্মিটি যে পথে যেত এবং প্রতিফলক থাকায় যে পথে যায় তাদের মধ্যবর্তী যে কোণ সেটাকে বলছে চ্যুতিকোণ। বুঝিয়ে দিচ্ছি, বেরিয়ে গেছে, বুঝিয়ে দিচ্ছি আমি। ফাঁকা পেজ নাই, ঠিক আছে, আমি অন্য জায়গায় বুঝিয়ে দিচ্ছি, ঠিক বুঝিয়ে দিচ্ছি আমি। এখানে সূত্র দিয়ে দিয়েছে যে 180 ডিগ্রি মানে পি মাইনাস 2i। প্রতিসরণের প্রাকৃতিক ঘটনা আছে, আমাদের প্রকৃতিতেও কিছু প্রতিসরণ ঘটে। সেটা কি না, ঘন মাধ্যম থেকে অবস্থিত কোনো বস্তুকে লঘুতর মাধ্যমে দেখলে, ঘন মাধ্যম মানে কি, কাঁচ থেকে যদি বায়ু মাধ্যমে কিছুকে দেখি সেটা কি দেখলে বস্তুর উপরের দিকে উঠে সরে আসছে। নেক্সট, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এবার আসবো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আলোকিত রশ্মি যখন ঘন সংকট কোণের থেকে বেশি কোণে আপাতিত হচ্ছে তখন দুটো বিভেদ তলের থেকে যে প্রতিফলন হয় সেই ঘন মাধ্যমের দিকে ফিরে আসছে, সেটাকে বলছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ঘন থেকে লঘু মাধ্যমের দিকে আপাতিত হবে, একটু কিছু শর্ত আছে। এবার হচ্ছে উদাহরণ কিনা, হীরকের উপর আলো পড়লে খুব এইটা খুব আসে, হীরকের উপর আলো পড়া, আর মরিচিকা, মরুভূমিতে মরিচিকা খুব আসে, সত্যি করে খুব আসে। এবার আমরা চলে আসবো দর্পণের উপর, দর্পণ, মেরু, দর্পণ, লেন্স, এইসবে আসবো। মেরু, কোনো অবতল বা উত্তল দর্পণের প্রতিফলক তলের মেরুবিন্দুকে বলা হয় মেরু, প্রতিফলক তলের মেরুবিন্দুকে মেরু। বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র কাকে বলবো, এই যে ধরুন এটা ধরুন লেন্স, গোটা লেন্স আমি আঁকছি, ঠিক আছে, এটা আমি এখন এইভাবেই আঁকলাম। আচ্ছা, আমি অন্যভাবে দেখিয়ে দিচ্ছি, অন্যভাবে দেখাচ্ছি। এইটা এখানে পুরোটা দেখা যাচ্ছে না, তো এই যে লেন্সটা এরকম করে আছে, মানে এখানে তো পুরোটা আছে, এটা আমি গলিয়ে লেন্স তাই এখানে আছে, তো এইখানে এই যে কেন্দ্র এটাকে বলছে সি, বক্রতা কেন্দ্র। ছবি আছে, ছবি এনেছি, এই তো ছবি এনেছি, এই যে বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র। নেক্সট, বক্রতা ব্যাসার্ধ, গোলীয় দর্পণের যে গোলকের অংশ সেই গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ বলে। এই যে বক্রতা ব্যাসার্ধ সিপি সমান সি আর, সিপি সমান আর, বক্রতা ব্যাসার্ধ আর, বক্রতা ব্যাসার্ধকে আর দ্বারা ডিনোট করা হয়। নেক্সট, প্রধান অক্ষ, প্রধান অক্ষ হচ্ছে কি, আর এখানে একটা বলে রাখি যে দর্পণের বক্রতা কেন্দ্র থেকে তলের যে কোনো বিন্দুরই বক্রতা ব্যাসার্ধ এতে সমান হবে, ঠিক আছে। গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র মেরু সংযোজক রেখাকে বলা হয় প্রধান অক্ষ, প্রধান অক্ষ। এই যে এক্স আর ওয়াই, এই যে সংযোজক রেখা, এই যে এই একটা মেরু, এই একটা মেরু, এটাকে বলছে সংযোগ। যে কোনো অংশ প্রধান অক্ষ গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র এবং মেরুর সংযোজক সরলরেখাকে, মেরুর সংযোগ, এই যে এইটা আর এইটা, বক্রতা কেন্দ্র মেরু সংযোজক সরলরেখাকে বলা হচ্ছে। নেক্সট, বক্রতা ব্যাসার্ধ আর এবং ফোকাস দূরত্ব এফ এর মধ্যে সম্পর্ক কি, এটা সম্পর্ক হলো -f সমান r/2, ফোকাস দূরত্ব হলো বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। নেক্সট ছবিটা আছে রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন জিনিসটা কি, রৈখিক বিবর্ধন জিনিসটা কি, প্রতিবিম্বের আকার ও বস্তুর আকার, প্রতিবিম্বের আকার ও বস্তুর আকার
সমান হলে বস্তু আকারের অনুপাতকে বলা হচ্ছে কি না রৈখিক বিবর্ধন। এটা কী দ্বারা ডিনোট করা হয়? এটা একটা সূত্র আছে, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, মানে ভি বাই ইউ এইটা দ্বারা করা হয়, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তু ভি বাই ইউ। যদি এটাকে আরেকটা ভাবেও লিখতে পারি, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, এটা ভাবেও আমরা করতে পারি। নেক্সট, এখানে উত্তল দর্পণে উত্তল দর্পণ হলো এমন একটি গোলাকার দর্পণ যার বাইরের উত্তল পৃষ্ঠ প্রতিফলক হিসেবে কাজ করে। উত্তল দর্পণের ছবি দেওয়া আছে, এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে কোথায় গেল উত্তল দর্পণ, হ্যাঁ দেখিয়ে দিয়েছি, এই যে। নেক্সট, হিসেবে কাজ করে এবং গোলাকার দর্পণ যার ভেতরে কাজ করে আর রশ্মি অভিসারী করে, এই যে বলেই দিয়েছে। বৈশিষ্ট্যটা একটু দেখে নেবেন, প্রতিবিম্ব কোথায় আছে সেগুলো একটু দেখে নেবেন, এগুলো একটু রিডিং করে নেবেন। আমি ডাইরেক্ট ম্যাথে চলে যাবো এবার। এখানে একটা বলে রাখি, কোথায় উত্তল দর্পণ ব্যবহার করা হয়, কোথায় অবতল দর্পণ ব্যবহার করা হয়, ঠিক আছে? উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয় আর অবতল দর্পণ কোথায় ব্যবহার করা হয়। তো এটা ছোটো করে নিচ্ছি। উত্তল দর্পণ কোথায় ব্যবহার করবো জানেন? উত্তল দর্পণ ব্যবহার সেখানেই করব। উত্তল দর্পণ বড়কে ছোট করে দেখব, আর অবতল ঠিক উল্টোটা। অবতল দর্পণ ছোটকে বড় করে, যেমন দাঁত দেখাতে যখন যাই, যে ডেন্টিস্ট যে আয়নাটায়, অর্থাৎ যে আমরা আয়নায় বলি, তো আয়নায় যেটা দেখে সেটা হচ্ছে অবতল দর্পণ, আর আমরা পেছনে লুকিং মিরর যেটা গাড়িতে দেখি সেটা হচ্ছে উত্তল দর্পণ। ক্লিয়ার? নেক্সট।